কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে পশ্চিমবাংলায় একেবারে ঐতিহাসিকভাবে চিরস্মরণীয় হয়ে রইল 9th মে, যেটা ইভেঞ্চুয়ালি আজ ছিল 25শে বৈশাখ। বিজেপি শাসিত প্রথম সরকার পশ্চিমবঙ্গে শপথ নিল, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এই খবরটা আজকে গোটা ভারতীয় রাজনীতিতে সর্বত্র হেডলাইন ছিল, কিন্তু তার পাশে একটা অন্য হেডলাইন হয়ে গেল এবং চিরাচরিত ঢঙে সেই হেডলাইনে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই হেডলাইনটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো লাইমলাইট খানিকটা চুরি করে নিলেন ডেফিনেটলি, কিন্তু সেটা কি তৃণমূলের জন্য একটা মরণ ফাঁদ হয়ে যাবে? আজ সেই নিয়েই আলোচনা করব, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রদীপ্ত, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যখন বিজেপি শাসিত নতুন সরকার পশ্চিমবঙ্গে শপথ নিল, তার কয়েক ঘন্টার মধ্যে জানিয়ে দিলেন যে বিজেপির বিরুদ্ধে তার লড়াইটা এবার নতুন করে শুরু হবে, আর সেই লড়াইয়ে কেউই অচ্ছুত নয়। একদম ঠিক শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বামেদের তিনি সঙ্গে চান, এমনকি আলট্রা লেফট বা অতি বামদেরও চান। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে কি একটা নতুন সমীকরণ যোগ করলো, বা এই সমীকরণটা কি আগেও ছিল? কি দাঁড়াতে পারে এই সমীকরণের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র? এই সব নিয়ে আজকে যখন আমরা আলোচনা করতে বসছি, তখন বেশ একটা পুরনো জায়গায় ফিরে যেতে খুব ইচ্ছে করছে। 2011-এ যখন পরিবর্তনের স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার এসেছিল, তখন আমরা জানি যে এই বাম অতিবাম ইকোসিস্টেম থেকে প্রচুর মানুষ, যাদের অনেকে হয়তো বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করতেন, বিভিন্ন পেশা থেকে, কেউ সিনেমা জগৎ থেকে, কেউ কবিতা, কেউ সাহিত্য, কেউ নাটক, তারা কিন্তু একযোগে গলা মিলিয়েছিলেন এই পরিবর্তনের ডাকে। কিন্তু আমরা জানি, অনেকেই বলেন, নিন্দুকরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে একরকম, ক্ষমতায় থাকলে কেমন, সেটা তো আমাদের সবাইকার অভিজ্ঞতা গত 15 বছর ধরে হয়েইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য 2011-র আগে তখন কিন্তু বামেদের বিরুদ্ধে লড়াই লড়ছিলেন, একেবারে টার্ফেল লড়াই রাস্তায়। আমরা সিঙ্গুর আন্দোলন জানি, নন্দীগ্রাম আন্দোলন জানি, এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে খুব আশ্চর্যজনকভাবে বিজেপি ছিল, অতি বামরাও ছিল। হ্যাঁ, সেই অতি বামরা, যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কখন অম্ল মধুর সম্পর্ক চলে সেটা সত্যি একেবারে নাটকীয় পালাবদলে ঘেরা থাকে। যেমন ধরুন কিষেনজির কথা, কিংবা ছত্রধর মাহাতো, এই নামগুলো নিশ্চয়ই মনে আছে আমাদের সবাইকার, যারা পশ্চিমবঙ্গের রাজনীতির খবর রাখেন। এমনকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পালাবদলের পর পরিবর্তনের ডিঙিতে ভেসে সরকার গড়লেন, তারপর একটা স্ল্যাং চালু হয়ে গিয়েছিল একেবারে রাজনৈতিক অলিন্দে, যেটাকে বলা হতো কাজের সময় কাজী, আর কাজ ফুরলেই কিষেনজি। হ্যাঁ, ঠিক শুনছেন, এরকম একটা প্রবাদ অদ্ভুতভাবে তৈরি হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইকুয়েশনকে কেন্দ্র করে। তার পরের গল্পটাও আমরা জানি। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে আসার পর আচমকাই আমরা দেখতে শুরু করলাম অতি বামদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ একটা 180 ডিগ্রি টার্ন। তখন তিনি কার্যত অতিবামদের প্রায় সহ্যই করতে পারেন না। যে নন্দীগ্রাম, যে পশ্চিম মেদিনীপুর, যে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে এবং সক্রিয় অতিবামদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তারপর অদ্ভুতভাবে আমরা দেখেছি যে কোনো সর্বভারতীয় চ্যানেলের কোনো ডিবেট শোতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, কোনো ইন্টারভিউতে ডেকেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরই এক সময়ের রাজ্যসভায় পাঠানো কোনো মুখ তিনি ডেকেছেন, এবং সেখানে ছাত্রছাত্রীরা তাকে প্রশ্ন করছেন। প্রশ্ন পছন্দ না হলে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন যিনি করছেন সেই কম বয়সী মেয়েটিকে রাতারাতি মাওবাদী দাগিয়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কার্টুন আঁকলে তাকে মাওবাদী দাগিয়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন এতটাই অস্পৃশ্যতা এই অতি বাম বা মাওবাদীদের ঘিরে। আর বামেদের বিরুদ্ধে লড়াই তো ছিলই। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরকালীন যে রাজনৈতিক ব্র্যান্ডটা, যেটা তৈরি হয়েছে ব্র্যান্ড মমতা, সেটাই তো বামেদের বিরোধিতা করে। কিন্তু কি আশ্চর্য, এর ঠিক উল্টো ছবিটা আমরা দেখেছি বাস্তব জীবনে। কেন বলছি? সেই গল্পটা ডেফিনেটলি আপনারা জানেন না, কারণ এখনও পর্যন্ত যেগুলো বললাম সেগুলো সবই তো রাজনৈতিক অলিন্দে বা রাজনৈতিক বৃত্তের যারা খোঁজ রাখেন তারা দেখেছেন। আমরা কিন্তু তার উল্টো ছবিটা দেখেছি।
মিডিয়ায় যারা কাজ করেন তারা হয়তো অনেকেই এই অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মেলাতে পারেন বা মেলাতে চেষ্টা করে দেখতে পারেন। বিভিন্ন হাউসে কলকাতায় আমরা কিন্তু এই সহাবস্থানটা খুব অদ্ভুতভাবে দেখেছি বছরের পর বছর। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একটা অদ্ভুত ফেনোমেনাল চেঞ্জ হয়েছিল, জানেন তো। বামেদের আমলে আমরা যখন আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, সেটা একেবারে বামেদের জমানার প্রায় বলতে পারেন একেবারে ফেডিং ফেজে, মানে যখন আস্তে 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 বামেদের নিয়ন্ত্রণ ক্রমশ কমছে, ঠিক সেই রকম একটা সময়। বামেরা তার আগে শেষ নির্বাচনটা বুদ্ধবাবুর ব্র্যান্ড বুদ্ধয় ভর করে শিল্পায়নের ডাক দিয়ে প্রবলভাবে জিতেছিল। কিন্তু সেই সময়েও কলকাতা শহরে যখন সবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল পা রেখেছে এবং বাংলা নিউজ চ্যানেলের কনসেপ্ট এসছে, তখনও কিন্তু সমস্ত হাউসে নিরঙ্কুশ বামেদের দখল সেটা কিন্তু এইভাবে ছিল না। হ্যাঁ, বাম ইকোসিস্টেম তার বহু বহু আগে থেকে অবশ্যই অ্যাক্টিভ ছিল, কিন্তু সর্বগ্রাসী অর্থাৎ মিডিয়ায় কাজ করতে গেলে শুধুমাত্র বামেরাই কাজ করতে পারবেন, চাকরি করতে পারবেন, আর কেউ থাকবেন না, এতটা একপেশে কোনো লাইন কিন্তু ফলো কখনো বামেরা করেনি। তাদের নিজস্ব ডেফিনেটলি কিছু পাবলিকেশন ছিল, নিজস্ব কাগজ ছিল, নিজস্ব চ্যানেল ছিল, সব জায়গাতেই কিছু লোকও ছিল, কিন্তু সবাইকে একেবারে তাদের তাবেদার হতে হবে এরম ব্যাপারটা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এসে একটা অদ্ভুত ঘটনা ঘটালেন। আমরা দেখলাম অদ্ভুত সহাবস্থান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন একেবারে তাঁর হাতা, খুন্তি, চামচ তাঁরা বিভিন্ন চ্যানেলের মাথায় ড্রপ হতে শুরু করলেন। 2011-য় তৃণমূল ক্ষমতায় আসার পর তার 3 থেকে 4 বছরের মধ্যে এই পালাবদলগুলো ঘুরতে শুরু করলো এবং খুব অদ্ভুতভাবে আমরা দেখলাম সেই পালাবদলগুলোর সঙ্গে সেই অফিসগুলোয় প্রথম কারা টার্গেট হলেন জানেন? আস্তে আস্তে তারা সবাই রাষ্ট্রবাদী। কি অদ্ভুত না? মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছিলেন সরকারে আসার জন্য, তখন তার সঙ্গে ছিলেন অতি বামরা। এমনকি ডান হওয়া সত্ত্বেও বিজেপি কখনোই অচ্ছুত ছিল না। তিনি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বিজেপি সরকারের ক্যাবিনেটে মন্ত্রী হয়েছিলেন, তার সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে বিজেপি ছিল। কিন্তু আশ্চর্যভাবে আমরা দেখলাম যে সমস্ত রাষ্ট্রবাদী মুখ বা যারা রাষ্ট্রবাদী বিচার ফলো করেন তাদের সম্পর্কে একটা আশ্চর্য অনীহা তৈরি হয়ে গেল মিডিয়া হাউসগুলোর মধ্যে। আর উল্টো দিকে আমরা কি দেখলাম? উল্টো দিকে দেখলাম তৃণমূল, বাম এবং অতিবাম, তাদের কি চমৎকার একটা কোহেসিভ পারস্পরিক পিঠ চুলকোনো। হ্যাঁ, একদম অসাধারণ সহাবস্থান। এবং এমন ঘটনা ঘটল যে এই অফিসগুলো থেকে যখন পাওয়ার ইকুয়েশন চেঞ্জ হওয়ার জন্য কাউকে সরে যেতে হলো বা কাউকে সরিয়ে দেওয়া হলো কাউকে, তখন দেখা গেল সেই রাষ্ট্রবাদী মুখগুলো সবার আগে সরিয়ে দেওয়া হলো তাদের, কিন্তু বামেরা রয়ে গেলেন। কি আশ্চর্য না? শুনে অদ্ভুত মনে হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ডান হাত বা বাঁ হাত, তারা একটা অফিস চালাচ্ছেন, আর সেই অফিসে রীতিমতো সেই সময় দাপুটে সিপিএম নেতার আত্মীয় চাকরি করছেন দিনের পর দিন, বছরের পর বছর। তার কিন্তু কোনো রকম সামান্যতম মানে যাকে বলে হেলদোলও নেই। এবং সবথেকে বড় কথা, অতি বামরাও সেই সমস্ত অফিসের কিউবিকল আলো করে বসে আছেন। এবং এই অদ্ভুতভাবে এই গোটা ইকোসিস্টেম বছরের পর বছর একেবারে তেল দেওয়া মেশিনের মতো চলল। তারপর আবার এক আশ্চর্য ঘটনা ঘটল। কিষেনজির পরিণতি আমরা জানি, ছত্রধর মাহাতোর পরিণতি আমরা জানি। তারপর ফেজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক হিসেবে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন, অর্থাৎ 2011 থেকে 16, এটাকে যদি তৃণমূলের প্রথম সরকারের হানিমুন ফেজ হিসেবে আমরা ধরে নিই, তাহলে তারপর 2016 থেকে যে ফেজটা শুরু হলো, তখনও কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি পুরোপুরি এই গভর্নমেন্টকে গ্রাস্প করতে পারেনি, তাকে গিলে ফেলতে পারেনি। হ্যাঁ, অবশ্যই স্ক্যাম ছিল, দুর্নীতির অভিযোগ এসছিল, সারদা নারদা এগুলো সবই এসছিল, কিন্তু তারপর এই মিডিয়ার ব্যবস্থাকে একেবারে নিরঙ্কুশ করে নিয়ে গেল এই ব্যবস্থা, অর্থাৎ যে সহাবস্থানের কথা এতক্ষণ বলছিলাম। কি আশ্চর্য লাগছে, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার অতীত হয়ে গেছে, তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সেই 2011-র স্টান্সে ফিরে গেছেন। এখন তার কাছে রাজনৈতিকভাবে বামেরাও অচ্ছুত নয়, বামেদের তিনি পাশে চান, কারণ তিনি একটা গ্রেটার ফ্রন্টে ইন্ডিয়াতে লড়াই করতে চান, যেখানে তার পাখির চোখ সম্ভবত ইন্ডি জোটকে ঘিরে, এবং সেটা 2029-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। আর সেখানে তিনি অতি বামদেরও চাইছেন। কিন্তু কি আশ্চর্য বলুন তো, যখন অভয়ার প্রতিবাদ আন্দোলন হচ্ছিল,
তখন আমরা দেখেছি ডাক্তারদের সংগঠনের মধ্যে মাওবাদীরা ঢুকে গেছেন, সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। যাদবপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি কোনো কার্টুনও আঁকা হতো বা কোনো একটা স্লোগানও দেওয়া হতো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় খুব দায়িত্ব নিয়ে বলতেন, চিৎকার করে বলতেন যে ওটা তো অতিবামদের আখড়া হয়ে গেছে। আজকে সেই অতিবামদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনো অস্পৃশ্যতা নেই, তারা অচ্ছুত নন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় চান। কিন্তু আজকের যে আলোচনা করছি সেই আলোচনাটা তো একটু অন্যরকম। এখন প্রশ্ন হলো, এত কিছু বলার পর এই চাহিদা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি সুইসাইডাল হতে পারে, আর বিজেপির জন্য কি প্রফিটেবল হতে পারে? হ্যাঁ, ঠিক শুনছেন। অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা প্রফিটেবল হতে পারে বিজেপির জন্য। একটু ফিগার্সের দিকে তাকালে আমি যেটা বলতে চাইছি সেটা বোধহয় আপনাদের কাছে একটু ক্লিয়ার হবে। গতবারের নির্বাচনে আমরা দেখেছিলাম 2021-এর বিধানসভায় হিন্দু কনসলিডেশন বিজেপির জন্য হয়েছিল 100-র মধ্যে 55 জন, অর্থাৎ 55%। 55 জন হিন্দু বিজেপিকে ভোট দিয়েছিলেন, শুধু হিন্দু ভোটের কথা বলছি, পুরো ভোটের টোটাল ফিগার হিসেবে নয়। আর এবারে সেফোলজিস্টরা এখনও হয়তো চূড়ান্ত হিসেব নিকেশটা করে উঠতে পারেননি, কিন্তু একটা গোদা যে আইডিয়াটা পাওয়া যাচ্ছে মোদ্দা বিষয়, সেটা মোটামুটি দাঁড়াচ্ছে যে প্রায় 63 থেকে 64% হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছে। আরও একটা ঘটনা খুব সাইলেন্টলি ঘটেছে, জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে এই যে বিরাট বিদ্বজ্জন বুদ্ধিজীবী ব্র্যাকেটের সমর্থন ছিল, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের 2016-এ, অর্থাৎ প্রথমবার তিনি যখন সরকারে আসার পর আবার বিধানসভা নির্বাচন ফেস করছেন, তখন কিন্তু তাদের খুব একটা দরকার পড়েনি, সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব আরামেই পেরিয়ে গিয়েছিলেন। কিন্তু 2019 বাদ সাধল, কারণ 2019-এ বিজেপি একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল। তখন আমরা দেখেছিলাম যে 18টা আসন, 18 জন সাংসদকে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় পাঠাতে পেরেছিল বিজেপি, এবং সেটা কিন্তু একেবারে তৃণমূলের এবং তৃণমূল সুপ্রিমোর হিসেব নড়িয়ে দিয়েছিল। তারপরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসরে নামেন, আইপ্যাককে ডেকে আনা হয়, এবং তারপরের ঘটনাগুলো আমাদের সবাইকারই জানা। কিন্তু মজা হচ্ছে 2021-এর নির্বাচনের আগে এর পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখেছিলাম, যেটা হয়তো নির্বাচনের যে বিশাল প্রক্রিয়া, প্রচার এবং তার পাশাপাশি ন্যারেটিভ তৈরি করা, তার মধ্যে কোথাও হারিয়ে গিয়েছিল। খুব অল্পই সেটা নিয়ে আলোচনা হয়েছিল। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে সব্যসাচী চক্রবর্তী, তৎকালীন কোনো অতি বাম নেতা থেকে শুরু করে কোনো প্রকাশক, তাদের সকলকে আমরা কলকাতার রাজপথে একযোগে হাঁটতে দেখেছি, একসঙ্গে ক্যাম্পেইন চালাতে দেখেছি। ক্যাম্পেইন ছিল নো ভোট টু বিজেপি, অর্থাৎ যাকেই ভোট দিন না কেন আপনি বিজেপিকে ভোট দেবেন না, এই পরামর্শটা তারা দিয়েছিলেন বাঙালিদের। এবং আমরা দেখেছিলাম টু সাম এক্সটেন্ট সেই ক্যাম্পেইনটা সফলও হয়েছিল। বেশ কিছু বাঙালি তারা কিন্তু সেবার বিশ্বাস করেছিলেন এই বুদ্ধিজীবীদের কথায়, এই বিদ্বজ্জনদের কথায়, যারা কিন্তু অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই বাম বা অতি বাম। তাদের সঙ্গে একটা অদ্ভুত, আমি জানি না এটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়, সম্পর্ক ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের। তারা সিনেমার যখন রিভিউ করেন তখন তারা বাম, তারা যখন গান, তারা যখন শিল্পের কথা বলেন তখন তাদের মুখে একটা বাম বাম গন্ধ বেরোয়। কিন্তু তারা খুব আশ্চর্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ওই কলাটা মূলোটা এই সমস্ত কমিটিতে দিব্যি ঢুকে যান, সেখানে তারা ফিট করে যান। তখন তাদের জার্সির রঙটা তৃণমূলের সবুজের সঙ্গে বা নীল সাদার সঙ্গে মিলছে কিনা সেটা আর প্রশ্ন তোলা হয় না। কিন্তু এবারে পুরো ইকুয়েশনটা পাল্টে গেল, জানেন তো? এবারে বিজেপি যখন প্রবলভাবে একটা ইলেকশন ওরিয়েন্টেড ন্যারেটিভ সেট করছে, তখন দেখলাম সেই সমস্ত বুদ্ধিজীবীরা, সেই সমস্ত বাম অতি বাম, তারা কিন্তু এবারে আর নো ভোট টু বিজেপি বলে থামলেন না, তারা এবারে আরও এক স্টেপ আগ্রাসী হলেন। তারা এবারে পরিষ্কার বলা শুরু করে দিলেন, আপনি ভোটটা দরকার হলে যাকেই দিন, তৃণমূলকেও দিতে পারেন, কারণ বিজেপিকে আটকানোটা খুব বেশি জরুরি। অর্থাৎ আপনি যদি মনে করেন সিপিএম জিততে পারবে না, বা আপনার কেন্দ্রে আইএসএফ জিততে পারবে না, বা অন্যান্য যারা বিকল্প তারা জিততে পারবেন না, তাহলে তৃণমূলকে ভোট দিন, কোনো অসুবিধা নেই। বিজেপিকে আটকাতে হবে, অর্থাৎ বিজেপি এলে গোটা বাংলা ধ্বংস হয়ে যাবে, গোটা কলকাতা শহরের এই বাস্তুতন্ত্র, বিদ্বজ্জনদের বাস্তুতন্ত্র, সেটা আক্রান্ত হয়ে যাবে। এবং তারা খুল্লা বলতে শুরু করলেন যে দরকার হলে তৃণমূলকে ভোট দিন, বিজেপিকে কখনোই আনবেন না।
এর সঙ্গে আমরা আরও বিভিন্ন ধরনের ক্যাম্পেন দেখেছি। ক্যাম্পেন ওরিয়েন্টেড আলোচনা সেটা তো আমরা পরে কখনো করবই অন্য কোনো পর্বে। নির্বাচন মিটে যাওয়ার পর এই ধরনের প্রচুর আঙ্গিক আছে, প্রচুর দিক আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। কিন্তু একটা অদ্ভুত রিবাউন্ড আমরা এবার পশ্চিমবাংলার আম ভোটারদের মধ্যে দেখলাম। 2021-এ যে ভোটাররা এই নো ভোট টু বিজেপি বা এই সেটিং তত্ত্ব যেটা বামেরাই ছড়িয়েছিলেন মার্কেটে, সেটাকে দিব্যি অনেকে গিলে নিয়েছিলেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা সেটিং আছে, তো সারা বছরের জন্য 5 বছর ধরে সেটা চলে, তো সেখানে বিজেপিকে আনা যাবে না, তার থেকে নো ভোট টু বিজেপি এবং যা চলছে সেরকমই চলুক। আর এবারে তাঁরা যখন আরেক স্টেপ আউট করে বললেন যে দরকার হলে তৃণমূলকে ভোটটাও দিয়ে দিন, তখন কিন্তু আমরা দেখলাম মানুষের মধ্যে একটা আশ্চর্য রিবাউন্ড। হ্যাঁ, এবার বোধহয় ওই খেলাটা দ্বিতীয় ইনিংসে বাংলার মানুষ ধরে ফেলেছেন। আর এই ধরে ফেলাটা আমাদের, বিশেষ করে যারা দক্ষিণপন্থী, যারা রাষ্ট্রবাদী, তাদের আশাবাদী করছে। একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার ব্যক্তিগতভাবে বিশ্লেষণে মনে হয় সত্যি এটা দক্ষিণপন্থীদের আশাবাদী হওয়ার কারণ। আসলে কি জানেন তো, বাঙালি বলে শুধু নয়, গোটা ভারতবর্ষেই এই মুহূর্তে বোধহয় ভোটারদের মনস্তত্ত্বে একটা অদ্ভুত অঙ্ক চলে। যখন সবাই কোনো একজনকে হারানোর জন্য, কোনো একজনকে আটকানোর জন্য, কোনো একজনকে চাপে ফেলার জন্য একজোট হয়ে যান, তখন সবাই বোধহয় কোথাও গিয়ে বুঝতে পারেন যে এটা অনেকটা মহাভারতের সেই চক্রব্যূহের যুদ্ধের মতো চলছে। একদিকে ভীষ্ম, একদিকে দ্রোণ, একদিকে দুর্যোধন, দুঃশাসন, আর মাঝখানে একা অভিমন্যুর মতো কেউ লড়াই করছেন। এই বার্তাটা বোধহয় ভোটারদের কাছে ওই রিবাউন্ড ফর্মেই যায়, অর্থাৎ তারা বুঝে নেন যে সবাই যখন একজোট হয়েছে তখন ভোটটা কোথায় দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বামেদের সঙ্গে চেয়েছেন, অতিবামদের সঙ্গে চেয়েছেন, তারা সবাই সঙ্গে আসবেন কি না সেটা আমি এখনও জানি না, কারণ আজকেও সুজন চক্রবর্তী বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, যেটা খুব একটা ইতিবাচক নয়। শতরূপ ঘোষ তো প্রায় উড়িয়েই দিয়েছেন। অতিবাম যে কজন এখনও পর্যন্ত মার্কেটে বেঁচে পড়তে আছেন, তারা কি করবেন সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। তবে এই মুহূর্তে যে মোডে কেন্দ্রীয় শাসক দল বিজেপি রয়েছে, এবং স্পেশালি হিডমার অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর যে নকশালমুক্ত ভারত তারা গড়তে চাইছেন, তাতে এটা তাদের জন্য খুব অস্বস্তির কোনো খবর নয়, বরঞ্চ খুব খুশির খবর। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে এক ছাতার তলায় এনে লড়তে চাইলে হয়তো এই রিবাউন্ড ফ্যাক্টরটা 2029-এর ভোট পর্যন্তও সারা ভারতবর্ষে বাংলার থেকে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ বাংলার ভোটাররা এবারে যেরকম ভেবেছেন, হয়তো 2029-এ সারা ভারতবর্ষের ভোটাররাও সেই লাইনে ভাবতে পারেন। কি ভাবতে পারেন দর্শকরা, সেটা অবশ্যই আপনারা জানাবেন লিখে। ভোটারদের মনস্তত্ত্ব সম্পর্কে আমাদের যেটা মনে হলো, সেটা আপনাদের সামনে বিশ্লেষণ হিসেবে তুলে ধরলাম। জানি না কেমন লাগছে আমাদের এই একটু অন্য ধরনের, অন্য ছকের আলোচনাগুলো। অবশ্যই তার মধ্যে রাজনীতি তো থাকছেই, কিন্তু রাজনীতির একটা অন্য আঙ্গিককে বা সচরাচর আপনারা রাজনীতিকে যেভাবে দেখেন তার থেকে একটু অন্যভাবে ভাবার, বলার এবং আপনাদের ভাবানোর চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আবার এই ধরনের কোনো গরমাগরম টপিক নিয়ে বা কোনো অন্য ধরনের আলোচনা নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই।